স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আপনারা জানেন আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর থাকে, খবরের শিরোনাম হয়, আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একই সঙ্গে সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। এবং আমাদের স্টুডিও আর অনলাইনে থাকা সে সমস্ত অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমাদেরকে তাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। এলাহি নেওয়াজ খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং বরাবরের মতো আশা করি আজকে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে চমৎকার একটা আলোচনা এবং আপনার বিশ্লেষণ জানার সুযোগ আমাদের হবে। আমরা আলাপে যাব, তবে তার আগে বলে রাখি ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান তো আছেনই, পাশাপাশি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বিএনপি দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। বোধ করি আমরা এখানে পেয়ে যাব। থাকবেন রাজনৈতিক বিশ্লেষক এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। এবং এই আলাপেরই একটা পর্যায়ে আমরা চেষ্টা করব আমাদের সঙ্গে যুক্ত করে নিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং এলাহি নেওয়াজ খান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আপনি আসলে দেখেছেন যে আজকে সকাল থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি ছিল। এক ঝলকে যদি আমরা বলি, তিনি দিনের শুরুটা করেছিলেন বাসা থেকে বের হয়ে গুলশানের বাসভবন থেকে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। সেখানে দাঁড়িয়ে একটু সামনে গিয়ে তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখান থেকে চলে গেছেন নির্বাচন কমিশন ভবনে। সেখানে আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং ছবি তুলে স্বাক্ষর করে জাতীয় পরিচয়পত্রর যা যে স্টেপ সেগুলো পালন করে আমরা দেখলাম তিনি গুলশান বাসভবনে আসার পথে বনানীতে নেমেছেন। প্রথমবারের মতন নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সমাধিস্থলে গিয়ে তিনি দোয়া করেছেন। নিজের শ্বশুরের যে কবরস্থান যে সেখানে সমাধিতেও তিনি শ্রদ্ধা নিবেদন করে আমরা দেখেছি তিনি ধানমন্ডিতে গিয়েছিলেন, নিজের শ্বশুরবাড়ি এবং এবারকের হাসপাতাল। এবং দিন শেষে আমরা এই 10:30টার দিকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, যেটা আমরা প্রচারও করেছি। বড় স্ট্যাটাস, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং শেষে একটা কথা বলেছেন, এটা অনেকেরই নজরে পড়েছে, যে তিনি বলেছেন এদেশের মানুষই তাকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ তখনই সবচাইতে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। আপনি আপনার সাংবাদিকতার চোখ দিয়ে যদি একটু বিশ্লেষণ করেন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং এবং কিছু কিছু চরিত্রের উপর ভরসা করা যায়, তারেক রহমান কতটা সেই চরিত্র হয়ে উঠতে পারলেন? আমি প্রথমেই তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। এবং তিনি তরুণ বয়সে বাধ্য করা হয়েছিল তাকে বিদেশে থাকতে, দ্যাট ইজ নির্বাসিত জীবনযাপন করতে। এবং শুধু তাই না, আমার মনে হয় যে তিনি হয়তো প্রথম একজন রাজনীতিবিদ যিনি টানা একটি দেশে 17 বছর নির্বাসিত ছিলেন এবং এরকম আর কেউ নেই। এর পরে আমি দেখেছি যে ইরানের নেতা, ইরানের ধর্মীয় নেতা ইমাম খমেনি 14 বছর ছিলেন, কিন্তু টানা কোথাও থাকেননি। তিনি প্রথমে দুবাই, তারপরে ফ্রান্সে, আরও অনেকেই নির্বাসন থেকে দেশে ফিরেছেন বীরের বেশে, তাদের অনেকেই স্বেচ্ছা নির্বাসিত ছিলেন। কিন্তু খমেনি এবং তারেক উভয়কে আরও অনেকে, বেশ কিছু নেতা আছেন যারা বাধ্য হয়েছেন বিদেশে। এবং উনি কিন্তু তরুণ বয়সে তাকে বাধ্য করা হয়েছে, উনি পরিণত বয়সে কিন্তু দেশে ফিরছেন এবং দেশে ফিরেছেন। আমি যেটা বলবো, যে উনি যে কথাটা বলেছেন যে জাতি ঐক্যবদ্ধ না হলে আসলে মানে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী তখন হয়ে ওঠে যখন ঐক্যবদ্ধ হয়। আপনি যদি বিএনপির রাজনীতিটা দেখেন তাহলে দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সেই আকাঙ্ক্ষা থেকে কয়েকটি দলকে একত্রিত করে প্রথমে জোট করেছিলেন, তারপরে বিএনপি নামক রাজনৈতিক দল করেছেন। এবং এটা আসছে এই কারণেই যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবার আকাঙ্ক্ষা ছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু সেটা হয় নাই। সেটা না হওয়াতে 3টি দল মিলে একটি জোট হলো, ত্রিদলীয় ঐক্যজোট বলা হতো, সিপিবি, ন্যাপ এবং আওয়ামী লীগ মিলে। সেটাকে তারা একটা জাতীয় ঐক্যের মতো দেখাতে চেয়েছিল, কিন্তু একদলীয় শাসন প্রতিষ্ঠা করা এবং কর্তৃত্ববাদের শাসন চূড়ান্ত রূপ নেওয়া, যেটা জাতিকে দারুণভাবে হতাশ করেছিল একদম। এবং আপনি দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একজন মিলিটারি রুলার হিসাবে আবির্ভূত হলেও
তিনি প্রথম একদলীয় শাসন থেকে একটা বহুদলীয় গণতান্ত্রিক একটা রাষ্ট্র তৈরির কিন্তু পদক্ষেপ তিনিই নিয়েছেন। অথচ আমরা লক্ষ্য করছি যে 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 দলটি পাকিস্তান আমলে বহু বছর ধরে গণতন্ত্রের যে লড়াই করেছে, সেই দলটি একদলীয় শাসন কায়েম করেছিলেন। আরেকজন মিলিটারি লোক এসে সেটাকে বহুদলীয়, এটা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে, নাই বললেই চলে। আবার দেখেন যে যারা যে দলটি তার নেতা যে অনেক বছর ধরে পাকিস্তান আমলে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন, তারা এসে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে এবং সবগুলি পত্রিকা বন্ধ করে মাত্র সরকারের নিয়ন্ত্রণে 4টা পত্রিকা রেখেছিল। জিয়া রহমান একজন মিলিটারি লোক এসে সমস্ত পত্রিকাকে তিনি ওপেন করে দিলেন, স্বাধীন করে দিলেন, মত প্রকাশ স্বাধীনতা। এটা কিন্তু কল্পনা করতে হচ্ছে, কোনো মিলিটারি রুলার কোথাও সংবাদপত্রের স্বাধীনতা এভাবে দেয়, এটা নজির নাই। এইরকম একটা রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শহীদ হওয়া এবং তার উত্তরাধিকারী হিসাবে বেগম খালেদা জিয়া কিন্তু একই পথ অনুসরণ করেছেন। আপনি যে সর্বশেষ যে 4 দলীয় যে জোট কিংবা এটাকে আরও বড় করতে চেয়েছিলেন, সেটা হয় নাই নানা কারণে, কিন্তু তিনি কিন্তু ঐক্যের মধ্যেই থাকতে চেয়েছেন এবং সেই ঐক্যবদ্ধতা সবসময় একটা শক্তি জুগিয়েছে। তারেক রহমান এইরকম একটা রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে এসছেন, সুতরাং তিনি কথা বলতেই পারেন, কিন্তু কতটা বাস্তবায়ন। একটা বিষয় যদি একটু যুক্ত করে দিতেন তাহলে একটু সুবিধা হতো আলাপ করতে, সেটা হচ্ছে প্রেক্ষাপট। মানে সেই সময়ে যে প্রেক্ষাপটটা ছিল, এখনকার প্রেক্ষাপটটা আরও বেশি কঠিন মনে হচ্ছে কোনো কোনো দিক থেকে। প্রথমত এখানে আসলে কিছু কিছু শক্তি আছে প্রতিনিয়ত ফোর্স করছে নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলতে, এবং একই সঙ্গে তরুণরা ভীষণ রকম রাজনৈতিক সচেতন, আবার যারা আছেন প্রবীণরা তারা আবার প্রত্যাশা করছেন শান্তিপূর্ণ বাংলাদেশ। সব পক্ষকে একত্রে একটা ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করা, সেই জায়গাটা কতটা চ্যালেঞ্জ? এটা খুব কঠিন টাস্ক, অত্যন্ত কঠিন কাজ। কারণ হলো যেটা আপনি বলতে চাচ্ছেন, আমিও অনেকটা এটা নিয়ে ভাবছি যে গত 17 বছরে যে সব তরুণেরা ভোটার হয়েছে এবং গত 17 বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের সংখ্যা প্রায় 40% হবে বলা হচ্ছে। এরা ডিটারমিন করবে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী ইলেকশনকে দারুণভাবে প্রভাবিত করবে। যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, যারা এতদিন ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে একসময় আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের প্রিন্সিপালে নেমেছিল আওয়ামী লীগ এখন মাঠে নাই। এখন দেখা যাচ্ছে যে বিএনপির প্রিন্সিপালে নেমে হচ্ছে জামাতের প্রিন্সিপাল হচ্ছে বিএনপি। এইরকম একটা প্রেক্ষাপটে ঐক্যবদ্ধের ডাকটা উনি কতটা কার্যকর করতে হবে সেটা নিয়ে বিরাট একটা প্রশ্নবোধ থেকে যেতে পারে। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এ কথার থেকে কিন্তু আমি মনে করি যে এরকম একটা ঐক্যবদ্ধ শক্তি হওয়ার দরকার। কিন্তু এখন যে অবস্থা দেখছি যে ভাঙ্গাচোরা, শিফটিং ইত্যাদি, মানে কে কোন জোটে যাবে না যাবে, এইসব দেখে মনে হয় যে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের ক্ষেত্রে যে উদারতা যে দরকার, যে অ্যাডজাস্টমেন্ট দরকার, যে মানসিকতা দরকার, সেটার অভাব রয়ে গেছে। সেই অভাবের মধ্যে দিয়ে কিভাবে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হবে, এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। আমি এখানে একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনাকে একটু যুক্ত করতে চাই। আমি বিরতিতে যাব ঠিক এখন থেকে 3.5 মিনিট পর। এই 3.5 মিনিটের মধ্যে আপনার একটা পর্যবেক্ষণ একটু জানতে চাই। প্রথমত, তারেক রহমান প্রথম দিন যে ভাষণটা দিয়েছেন সেখানে কিন্তু ইঙ্গিত করেছেন যে আপনারা সহযোগিতা না করলে আসলে সেই শান্তির বাংলাদেশ তৈরি করা যাবে না, আমার পরিকল্পনার সাথে আপনাদের সবারই সহযোগিতাটা প্রয়োজন। এবং আজকে ফেসবুকে স্ট্যাটাসে তিনি ঐক্যবদ্ধতার ডাক দিয়েছেন। বাস্তব চিত্রটা আপনি আসলে কেমন দেখছেন? মানে ঐক্যবদ্ধতাটা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং বলে আপনার মনে হয়? ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দলীয় স্বার্থ পরিহার যদি করা যায়, অনেক ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে তাকিয়ে এবং রাষ্ট্রের গণতন্ত্রের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে রাজনৈতিক ছোট ছোট ব্যক্তি স্বার্থগুলো পরিহার করতে পারলে সেটা বাস্তবিক অর্থে অসম্ভব যে খুব দুরূহ, আমি সেটা মনে করি না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সকল রাজনৈতিক সংগঠনই রাজনৈতিক স্বার্থটাকে খুব ব্যাপকভাবে দেখি, ব্যক্তি স্বার্থটাকে ব্যাপকভাবে দেখি। স্বাভাবিক কারণে তখন রাষ্ট্রীয়, জনগণ এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থার স্বার্থকে এটা গৌণ হয়ে যায় এবং তখনই হচ্ছে সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। আর বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি 10টা দলের ভিতরে যদি 9টা দল ঐক্যবদ্ধ হয়,
একটা দলও যদি এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ না করে, তো সেখানেই তখন ওই হাউকাও যেটা হয়, গন্ডগোল এবং নেগেটিভ যে অ্যাটিটিউডটা, এখানে কিন্তু ভেস্তে যায় সবকিছু। এই জন্য দেখা যাচ্ছে যে বর্তমান যে অবস্থা এবং প্রেক্ষাপট দেখেন, জি। নির্বাচনের তফসিল হচ্ছে, সবাই সবার মতো কোন দিকে যাবে কোন দিকে যাবে না বুঝে সুঝে যার যার স্বার্থ, যার যার পাল্লা ভারী করার চেষ্টা করছে। পাশাপাশি দেখেন, এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না, এটা করতে হবে ওটা করতে হবে। এখানে আমি আরো স্পষ্ট করে বলতে চাই যে হাদি আমার সন্তান তুল্য, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, এবং আমার হৃদয়ের যে হাদি চলে যাওয়াতে যে মাইনাস, মানে হাদিবিহীন যে কতদিন বাঁচবো, এটা আমার জন্য, আমি ওদের, ওর কেউ না, পরিবারের, ওর দেশীয় না, জি। প্রতিবেশীও না, জি। তবে আমার মাতৃত্ব আমাকে খুব মানে আমার অসহায়ত্ব, এবং আমি একটা সন্তান যে হারালাম মা হিসেবে, সেটা আমার কাছে খুব যতদিন বেঁচে থাকবো পীড়াদায়ক হবে। কিন্তু আমি আবার একজন আইনজীবী। আপনি একটা জিনিস চিন্তা করে বলেন যে হুটহাট করে আসামি ধরা পেল না, তদন্ত হলো না, চার্জশিট হলো না, বিচার না হলে নির্বাচন হবে না। তার এইটা তো হাদির যে অনুভূতি, হাদি ভবিষ্যৎবাণী অনেক কিছু করে দিয়ে গেছে আগামী প্রজন্মের জন্য, তো সেটা তো যথাযথভাবে বুঝতে হবে। এবং আপনি চিন্তা করেন যে স্লোগানগুলি, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র সংগঠন করেছি, নির্বাচিত ভিপি পরপর 2 বার আমিও ছিলাম। জি। আমি খুবই লজ্জা পাই যে অঙ্গ প্রত্যঙ্গের বিষয়কে কেন্দ্র করে যখন সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেগুলোতে স্লোগান দেয়, করতালি করে, এই স্লোগানগুলো নতুন বন্দোবস্তের কথা বলে, এই স্লোগানগুলো পুরাতন বন্দোবস্তের ভিতরে কিন্তু ছিল না। এত নগ্ন, এত নিকৃষ্ট, এত কুরুচিপূর্ণ স্লোগান যে আসলে লজ্জা পাই। এবং আমি শুধু না, জাতি লজ্জা পায়, এখানে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই কিন্তু লজ্জা পায়। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা দেখেন আমরা সবাই অবজার্ভ করছি। তারপরে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, জি। আপনার সাথে মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলে মেরে ফেলবো কেন আপনাকে? আজকে আবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেখেন একজনকে লোহা বিদ্যুতের পোলের সাথে দিয়ে হাত পা সব কেটে ফেলে দিছে, জি। এবং একটা হাত একটা পা অলরেডি তার নাই, সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সেটা একটা বিশেষ সংগঠনের ছেলে পেলে তারা, এই যে ঘটনাগুলি। তারপরে আপনি বিচার ব্যবস্থাকে করার যে অ্যাডভোকেট একটা পাপে, নিয়ম- আপনার আপনার অনুমতি নিয়ে একটু থামায়, আপনাকে একটা বিরতি তো যেতেই হবে। আমি আপনার মূল যে অংশটা সেটা ধরতে পেরেছি, বিরতির পর ফিরে এসে এটা নিয়ে একটু আলাপ করব, এবং অধ্যাপক হাসনাত আলী, বিরতির পর এসে আপনার কাছে যেটা জানার চেষ্টা করব, এবার যে প্রতিবেদনটা আমরা আসলে দিনভর প্রচার করেছি, আমাদের এখন আসলে আমরা যেহেতু একটা গ্লোবাল ভিলেজে আছি, পরাশক্তি যারা আছেন তারা কেন যেন আসলে বাংলাদেশকে খুব গুরুত্ব দিচ্ছে, স্পটলাইটের মধ্যে এই বদ্বীপটা নিয়ে তাদের অনেক স্বার্থ আছে, যে কারণে আসলে এই পরাশক্তিগুলোর আগ্রহের উপর ভিত্তি করে নতুন যে নির্বাচিত সরকার আসবে তাদের অনেকগুলো কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের পথটা আসলে কেমন হবে সেটা নিয়ে একটু আলাপ করবো বিরতির পর ফিরে এসে। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক 71 জানালে আছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরও একবার অ্যাডভোকেট আসিফ আশরাফি পাপি আপনার কাছে আসতে চাই, আপনার বক্তব্যটা একটু শেষ করবেন, তারপর আমরা একটু অন্য আলাপে যাবো। জি। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইনকলাব মঞ্চের যে বিষয়বস্তুটা ছিল দাবি আদায়ের এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠার একটা লক্ষ্য নিয়ে হাদি এটা করছিল। তা হাদির অনুপস্থিতিতে হাদির যে চাওয়া পাওয়াটা, সেইটা কেন যেন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক চাওয়া পাওয়া হচ্ছে একটা রাজনৈতিক দলের চাহিদা এবং সেই মাফিক পরিচালিত করার দিকেই বেশি ধাবিত হচ্ছে। কারণ হাদির বিচার বাংলাদেশের আমরা সবাই চাই, এবং বিচার সর্বোচ্চ শাস্তিটাই আমরা চাই, তড়িৎ গতিতে আমরা চাই। কিন্তু নির্বাচনটাও তো বাংলাদেশের প্রয়োজন আছে। এখন এই বিচার না হলে নির্বাচন হবে না। হাদির মোটা বিচার না দাগে হলে যেটা আমরা মানে এভাবে বলতে পারি যে ওসমান হাদি হত্যার বিচার এদেশের প্রতিটা বিবেকবান মানুষই চাইবেন, কারণ যে পরিমাণ জানাজাতে মানুষ হয়েছে তার জন্য কেঁদেছেন, কিন্তু নির্বাচনের বিপরীতে আসলে যেন এই বিচারটাকে দাঁড় না করানো হয়, কারণ সুষ্ঠু বিচারের একটা প্রয়োজন আছে এখানে, যাতে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে। আপনি আছেন আমাদের সঙ্গে, জনাব এলাহি নওয়াজ খান, আপনি যদি শেষ মন্তব্যটা যুক্ত করেন, কারণ ঐক্যবদ্ধতার জন্য আস্থার প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সে আস্থা কি আছে? আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে সাধারণত ঐক্যের জায়গাটা থাকে হলো জাতীয় স্বার্থের ব্যাপারে, একদম। এবং আমার জাতির স্বার্থ কোনো বৈদেশিক শক্তি দ্বারা যদি কী হয় হুমকির সম্মুখীন হয়, তখন ঐক্যবদ্ধ ব্যাপারটা সামনে চলে আসে। এবং ভারতের দিকে আপনি তাকান যে
ভারতে তারা নানা ইস্যুতে এবং ইভেন বাংলাদেশ ইস্যুতে, পাকিস্তান ইস্যুতে, চীন ইস্যুতে তারা কিন্তু ঐক্যবদ্ধ। অথচ কংগ্রেস এবং বিজেপি অন্য পার্টি পরস্পর কিন্তু প্রতিদিনই নানা ইস্যুতে ঝগড়া করছে, আভ্যন্তরীণ ইস্যুতে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে গেলে একে অপরকে সমালোচনা করা এটা অতি স্বাভাবিক। আপনি দেখেন যুক্তরাষ্ট্রে মানধানি যখন নিউ ইয়র্কের মেয়রের প্রার্থী হলেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানেও কোনো সমালোচনা যে করে নাই, কিন্তু যখন সে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গেল তখন আপনি দেখলেন তাকে কিন্তু তাদের হোয়াইট হাউসে তাকে কিন্তু আমন্ত্রণ জানা হয়েছে, পাশে দাঁড়িয়ে তার সাথে ছবি তোলা হয়েছে। এইটাই হলো ডেমোক্রেসির সৌন্দর্য, এইটাই হলো ডেমোক্রেসির মূল স্পিরিট। আমরা ওই স্পিরিটের জায়গায় থাকতে পারছি কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা লক্ষ্য করেছি যে বৈদেশিক নীতির ক্ষেত্রে আমরা এক এক দল যখন ক্ষমতা আসে এটা পরিবর্তন হয়ে যায় এবং জাতীয় ঐক্যের ব্যাপারটা তখন থ্রেটেন হয়ে যায় এবং আমরা এক অপর বিচ্ছিন্ন হয়ে যাই। যেমন ভারত ইস্যুতে আমরা যেমন আমার ইমিডিয়েট নেইবার, আমরা 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, কিংবা অন্যভাবে বলি যে বাংলাদেশ ভারতের 3 দিক দিয়ে আছে। সুতরাং এই যে আমরা সুতরাং নানা কারণে আমরা থ্রেটেন, এক্ষেত্রে কিন্তু আমরা ঐক্যবদ্ধ না। কারণ আমাদের মধ্যে একটা দল আছে, তারা মনে করে যে ভারত তাদের একমাত্র, এবং আপনি দেখবেন যে বাংলাদেশে 15 বছর যে ফ্যাসিবাদী শাসন, সেটা কিন্তু কংগ্রেসও কখনো নিন্দা জানায় নাই। কংগ্রেসের সমর্থন করেছে, বিজেপি সমর্থন করছে, সবাই সমর্থন করেছে। তার মানে কি যে ভারতের জিওপলিটিক্যাল স্বার্থে বাংলাদেশকে তার খুব দরকার, তার গিভের মধ্যে রাখতে হবে। এই অর্থে কিন্তু এখানে ডেমোক্রেসি থাকলো কি থাকলো না, মানবাধিকার থাকলো কি থাকলো না, এটা কিন্তু ভারতের রাজনীতিবিদদের বিবেচ্য বিষয় দাঁড়ায় না। তারা কিন্তু তার স্বার্থে এক জায়গায় ঐক্যবদ্ধ থাকে। আমাদের ঐক্যবদ্ধের ব্যাপারটা ওই রকম জায়গায় এটা নিতে পারি কি না, সেই চেষ্টাটা চলতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের হচ্ছে না কখনো। এবং খুব চমৎকার একটা অবজারভেশন আপনি দিলেন। আমি এই রেস ধরে একটা খবর একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আপনার কাছে শোনাতে চাই, যে প্রতিবেদনটা আজকে আমরা তৈরি করেছি। প্রতিবেদনটা অনেকটা এরকম ছিল যে বাংলাদেশের সামনে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে বলে বিশ্ব গণমাধ্যম একটা ধারণা করছে। ফলে পরবর্তী সরকারের উপর কৌশলগত বিষয়ে চাপ বাড়াতে পারে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিগুলো। বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত পার্শ্ববর্তী দেশ ভারত, ওদিকে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে তারা, এটা বলা হচ্ছে। আর এক প্রতিবেশী চীন, তাদের টার্গেট হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশে অবশ্যই পাশে চাইবে যুক্তরাষ্ট্র। তার মানে বোঝা যাচ্ছে গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একটা স্পটলাইটের মধ্যে আছে। অনেক বড় একটা দায়িত্ব হবে নির্বাচিত সরকারের, কারণ প্রত্যেকটা পরাশক্তির যে স্বার্থ এবং সেই স্বার্থের সাথে একটা কৌশলগত সম্পর্ক রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ, এরকম একটা ন্যারেটিভ বিশ্বাস আমরা তৈরি করতে চাই অন্তত। কতটা কঠিন এবং কিভাবে সেটা সম্ভব আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেখছেন এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে। দেখেন, আপনি চমৎকার করে বলছিলেন যে বাংলাদেশ সমস্ত আন্তর্জাতিক বিশ্বের একটা কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। নিঃসন্দেহে এটি ভালো দিক, আমি খারাপ কিছু মনে করি না। কারণ দীর্ঘদিন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অগণতান্ত্রিক একটি ব্যবস্থাপনা নিয়ে তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি ছিল, এবং ভারত পার্শ্ববর্তী দেশ তারা সবসময় আমাদেরকে কবজায় রাখতে চায়, করায়ত্ত করতে চায়, এবং তারা শুধুমাত্র একপাক্ষিক সুবিধা আদায় করার জন্য যা যা করার তাইটাই তারা করেছে। এবং বিগত 15 বছর বা 17 বছর যে সরকারটি ক্ষমতায় ছিল, তারাও আমাদের দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে তারা, যেহেতু ভারত একতরফা ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার যে একটি বন্দোবস্ত, অবৈধ বন্দোবস্ত, সেটার একটা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য বাংলাদেশ সরকারও কোনো স্বার্থের দিকে না থেকে আমার পদ্মায় পানি আসলো কিনা, গঙ্গা চুক্তি পানি আসলো কিনা, ফারাক্কা বাঁধ খুললো কিনা, তিস্তায় পানি আসলো কিনা, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বরং যখন চায়না যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তিস্তা প্রজেক্টটা করার জন্য, তাদের অর্থায়ন করার জন্য প্রজেক্ট জমা দিল, তখন ভারত সেখানে বিরোধিতা করলো এবং আমাদের সরকারও সেখানে যে সেই বিরোধীদের কাছে মাথা নত করলো। ভারতের মূল টার্গেটই হলো আমাকে করায়ত্ত করা এবং আমাদেরকে শোষণ করা এবং আমাদেরকে কবজায় রাখা। চায়নার কথা যদি আপনি চিন্তা করেন, চায়না ব্যবসা করতে চায়,
কারণ এই যে আমাদের যে 18 কোটি মানুষের যে দেশ, সেই দেশে আমাদের প্রযুক্তিতে আমরা পিছিয়ে, এবং ইদানিং স্বাস্থ্য সেবায় তারা আহ্বান জানিয়েছে, ট্যুরিজম এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা বলি, সেই জায়গায় তাদের মূল টার্গেট ব্যবসা। তাদের টার্গেট আবার বাংলাদেশকে শোষণ করা নয়, যতটা ব্যবসায় কবজায় করা যায়। আর আপনি যদি নিজে জানেন যে চায়নার সাথে আমেরিকার কিন্তু একটা দীর্ঘদিনের একটা বৈরিতা আছে। এটা বাণিজ্যিক বিরোধ আমরা বলি, বাণিজ্যিক যুদ্ধ যেটা বলি, সেই জায়গাতে আমেরিকা চাই যে কখনো যেন চায়না যেন আধিপত্য বিস্তারটা করতে না পারে। ইদানিং আর একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, তুরস্কের কিন্তু একটা ইন্টারেস্ট বাংলাদেশকে নিয়ে। আমরা জানি যে তুরস্কের একটা ইন্টারেস্ট, এটা একটা খুবই চমৎকার। তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য। দেখেন তুরস্ক নিয়ে অনেকগুলো কথা হয়েছে। তুরস্কর সাথে পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক। তুরস্ক সিরিয়াতে কিন্তু তাদের একটা বলা হয় যে তাদের একেবারে মুখী সরকার সেখানে ক্ষমতায় রয়ে গেছে। এখন তুরস্ক চাই বাংলাদেশে যদি তাদের মুখী একটি সরকার, বা যদি তুরস্ক ইসলামপন্থী বা আমাদের ব্রাদারহুড বা তুরস্কের যে ইসলামী দলটি ক্ষমতায় আছে তাদের ভাবাদর্শের কোন সরকার যদি প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে, তাহলে তারা কিন্তু আরো একটা নতুন করে একটা ইসলামিক জগতে, তারা একদিকে এশিয়া আর একদিকে তারা ইউরোপ, এই যে বিষয় আরব, এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এক ধরনের আগ্রহ দেখাচ্ছে। তবে আমি যেটা মনে করি, আপনি যে কথাটা বললেন যে কতটা সহজ, মোটেই সহজ নয়। তবে এক্ষেত্রে তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটুকু থাকবে যে ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পররাষ্ট্র নীতিটা উনি ফলো করতেন, যে আমাদের কেউ প্রভু থাকবে না বিদেশে, কিন্তু আমাদের বন্ধু থাকবে। আমি মনে করি এই একটা নীতি যদি পালন করা যায়, তাহলে যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা জানি যে সার্ক গঠন করে উল্টা প্রেসার তৈরি করেছিলেন, পাল্টা প্রেসার তৈরি করেছিলেন ভারতের উপরে, সেই সার্ককে কার্যকরী করা বা সার্কের আদলে যদি আরো কিছু করা যায় সেগুলো করা, এবং পাশাপাশি সবাইকে শত্রু না ভেবে বা কোনো একক রাষ্ট্রের প্রতি বাংলাদেশকে একেবারেই নতজানু না করে, বরং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীনতা সবকিছুকে সমুন্নত রেখে ব্যবসায়িক স্বার্থ বা পারস্পরিক স্বার্থ বা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের যে স্বার্থের জায়গাগুলো আছে, সেগুলো আমরা ভারতের সাথেও কাজ করতে পারি, চায়নার সাথেও কাজ করতে পারি, আমেরিকার সাথেও কাজ করতে পারি। এই যে কথাটা আপনি বলেছেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়তো বিশ্বাস করতেন, যেটা আপনি বললেন যে আমাদের বন্ধু থাকবে, কিন্তু আসলে পার্শ্ববর্তী দেশ বা বড় পরাশক্তি যতই হোক না কেন তারা আমাদের প্রভু হতে পারবে না। আমি এলাহি নওয়াজ খান, আপনি কিন্তু আলাপের মধ্যে আছেন, যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন। আমি একটা অ্যাডভোকেট আসিফ আশরাফ পাপিয়া, আপনার একটা মন্তব্য নিতেই চাই। মানে আমাদের একটা সমস্যা হচ্ছে যুদ্ধ পরবর্তী যে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে, এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই যাত্রাতে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি পক্ষ মনে করে তাদের একমাত্র বন্ধু ভারত, কোন একটি পক্ষ মনে করে তাদের একমাত্র বন্ধু পাকিস্তান। কিন্তু এমনটা খুব কমই দেখা গেছে যারা খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে সবাই আমাদের বন্ধু এবং আমাদের স্বার্থটা সবার আগে। আপনার কি মনে হয় নতুন যেই বাংলাদেশটা আমরা বিনির্মাণ করতে চাচ্ছি, সেখানে এই ধ্যান ধারণাটা শক্তভাবে স্থাপন করা সম্ভব? করতে গেলে আসলে কি কি বাধা আসতে পারে? এইটা তো শক্তভাবে স্থাপন করতেই হবে, কারণ ভারত যে সুপ্রতিবেশী সুলভ আচরণ তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে করে নাই, এটা ঐতিহাসিকভাবে সত্য, এটা চিরন্তন সত্য একটা কথা। এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কারারুদ্ধ এবং তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে, এটাও কিন্তু ভারতীয় আধিপত্যবাদেরই একটি বহিঃপ্রকাশ। তাহলে বাংলাদেশের, তারপরে শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যক্ষ ভারতের প্রেসক্রিপশন মদত এবং ভারতের পূর্ব পরিকল্পিত ভাবে যেভাবে করিয়েছে সেভাবেই কিন্তু হয়েছে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতাটা আমার কোথায়? আমার এই স্বাধীনতা শুধু এই ন্যারেটিভটা আমরা দেখেছি, কিন্তু আবার অন্যটাও দেখেছি, কোন একটা দল কেবল পাকিস্তানকে তাদের বন্ধু ভাবছে, এবং এখনো সেটা কি বলবেন? এখানে পাকিস্তানকেও বন্ধু ভাবার কিছু নাই, আর ভারত শত্রুতা করছে তাই শত্রু ভাবছি, এখানে গায়ে পড়ে শত্রু ভাবছি না। জি। আর এখন ব্যাপার হয় কি, রাজনীতিতে কেউ কারোর পার্মানেন্ট শত্রু মিত্র না। যেহেতু পাকিস্তানের পক্ষে একটি দল সারা জীবনই ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতে থাকবে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এটা। আর আমরা মনে করি আমাদের রাষ্ট্রের প্রয়োজনে বন্ধুত্ব শত্রুতা পরিবর্তনশীল। আজকে যে আমার বন্ধু, কালকে আবার সে শত্রু হতে পারে রাষ্ট্রের কারণে। তার মানে এখন আসলে যেটা বোঝা গেল, আমাদের এই প্রতিবেদন করতে গিয়ে আমরা যেটা আসলে বুঝলাম, শুধুমাত্র ভারত পাকিস্তান এই দুটো দেশ নিয়ে পড়ে থাকলে হবে না, এখন অনেক পরাশক্তির সাথে। জি জি, এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনি দেখেন যে ভিয়েতনাম যুদ্ধে, ভিয়েতনামের সঙ্গে আপনার মানে সাংঘাতিকভাবে জড়িত ছিল চায়না।
কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ হয়েছে তার স্বার্থে, একদম। বুঝছেন না? এবং আপনাকে বলি এখন যে আমেরিকা হাজার হাজার লক্ষ লক্ষ টন নাপাম বোমা ফেলেছে ভিয়েতনামে, এখন পরবর্তীকালে সেই আমেরিকার সাথে ভিয়েতনামীদের সম্পর্ক সুন্দর হয়েছে। এখন একটা semiconductor industry চলছে আসলে। এবং আপনি দেখবেন যে দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে দ্যাগল ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন, ব্রিটেন থেকে আশ্রয় দিয়েছিল। যখন ফ্রান্স মুক্ত হলো তখন কিন্তু ওই ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যে বৈরিতা সেটা কিন্তু রয়েই গেল। জি। মানে এক ধরনের মানে উন্নাসিকতা ফরাসিদের আছে ব্রিটিশদের ব্যাপারে, কিন্তু তারা কিন্তু মানে এই যে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, এই জন্য তারা গোলামের পরিণত হয় নাই। পৃথিবীতে এরকম অনেক নজির আছে। কিন্তু সুতরাং ৭১ সালে যুদ্ধকে কেন্দ্র করে আপনি ভারতীয় ন্যারেটিভ অনুসারে সবসময় আমাদের সম্পর্ককে আমাদের ভারতের সঙ্গেই থাকতে হবে, অন্য কোথাও থাকতে পারবে না, এটা হতে পারে না। যদি কেউ পাকিস্তান কিংবা অন্য যে কোনো দেশের সম্পর্ক হতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়ানরা মনে করতে পারে যে পাকিস্তান সাথে সম্পর্ক রাখা মানে পাকিস্তানপন্থী হয়ে গেলাম। নট দ্যাট, সেটা হতে পারে না। কেন হবে সেটা? কারণ 11 সময় এমন কোনো টেকনিক কি আছে, এমন কোনো ফরেন পলিসি বা এমন কোনো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় যেখানে ভারতের সাথে আমরা আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমি প্রশ্নটা শেষ করি, মানে ভারতের সাথে সম্পর্কটা এই পর্যায়ে থাকবে যে দুজনের দিকে একটা উইন উইন সিচুয়েশন, শত্রুতা থাকবে না, আবার অন্যান্য দেশের সঙ্গেও সেই সম্পর্কটা আমাদের জারি রাখতে হবে। আমি যেটা বলি সেটা হলো যে ভারতের সাথে আমাদের কোনো শত্রুতার সম্পর্ক আমরা করি না। আমরা চাই আমরা চাই ভারত আমার উন্নয়নের সাথী হোক, সেটা আমার প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, এবং সে জনসংখ্যায় অনেক বেশি বড়, মানে আয়তনে অনেক বড়, জনসংখ্যায় বড়, অর্থনীতিতে বড়, স্বাভাবিকভাবে সে তার প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়নের সহযোগী হতে পারে, কিন্তু গোলাম হতে পারে না। একদম। আমি এই জায়গায় একটু মানে অধ্যাপক হাসনাত আলীর কাছে একটু জানতে চাই, মানে চীন, তাকে বলা হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বে একটি দেশে যে পরিমাণ রিজার্ভ থাকে সেরকম র্যাঙ্ক করলে চীন হচ্ছে সবার উপরে, এবং বাণিজ্য যুদ্ধে চীন যে কতটা উপরে সেটা খোদ আমেরিকা আঁচ করতে পারে দেখেই তারা আসলে নানামুখী ফরেন পলিসি এবং বিজনেস ডিল তারা করছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা যদি সুদৃঢ় করা যায় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, এবং একটি কথা আপনি বলছিলেন তিস্তা ইস্যুতেও, সেটা আসলে কতটা বাংলাদেশের জন্য লাভজনক হবে এবং অন্যান্য পরাশক্তিগুলোর সাথে কতটা ভারসাম্য থাকবে? দেখেন, আপনাকে একটা ছোট করে কথা বলি। জি। তিস্তা প্রজেক্টে যখন চায়না যখন অর্থায়ন করতে চায়, ভারত বিরোধিতা করে এবং তারা আগ্রহ দেখায় যে আমরা করবো। আমি ছোট করে একটা উদাহরণ দিই যে সিরাজগঞ্জ থেকে বগুড়া যে রেল প্রজেক্টটা হওয়ার কথা, সেই রেল প্রজেক্টে ভারত অর্থায়ন করার কথা। গত 15 বছরে কি 1 টাকা অর্থায়ন করেছে? অথচ এই একটা রেল প্রজেক্ট পুরো নর্থ বেঙ্গলের সাথে, আপনি সকালে মহাস্থান মাজার হাটে যে সবজিটা উৎপাদিত হয় সেটা গোটা নর্থ বেঙ্গলের সাথে ঢাকার একটা কানেক্টিভিটি করতে পারতো ওই একটা জায়গায়, সে কিন্তু করেনি। আপনি যদি বাংলাদেশের উন্নয়ন অংশীদারের কথা বলেন, আপনি চায়না কতগুলো সেতু করে দিয়েছে, কতগুলো রাস্তাঘাট করে দিয়েছে, কতগুলো উন্নয়ন কর্মকাণ্ড করেছে। আপনি জাপানের কথা বলেন, জায়গা, এবং এ পর্যন্ত আমেরিকা কতগুলো আর্থিক সহায়তা করেছে। সেই বিবেচনায় যদি আপনি ভারতের সাথে যদি আপনি বলেন তারা আমাদেরকে কি দিয়েছে, বরং দেয়নি, নিয়েছে, রাস্তা নিয়েছে, বিমান নিয়েছে, পোর্ট নিয়েছে। আমরা সিঙ্গাপুর প্রয়াত অর্থমন্ত্রী, আমরা তো সেগুলো পাইনি। এই জায়গা থেকে আমি শুধু ছোট করে একটা কথা বলি যে কারোর সাথে আমাদের স্থায়ী বন্ধুত্বের দরকার নেই, আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই। কিন্তু যদি কেউ আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রকে হত্যা করা, ভুলণ্ঠিত করার কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তারা তো আমার বন্ধু হতে পারে না। বরং বন্ধু তারাই যারা জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক, সেই মালিকানা হরণ করার যারা করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে জনগণের পক্ষে থেকে যারা জনগণের সাথে থাকবে, সেই সমস্ত রাষ্ট্রের সাথে আমরা তো সম্পর্ক করতেই পারি। আমরা কেন ভারতকে, আমরা তো ভারতকে শত্রু ভাবতে চাই না, আমরা ভারতকে বন্ধু ভাবতে চাই। কিন্তু ভারত কেন সীমান্তে আমার ফেলানীদেরকে গুলি করে হত্যা করে? এবং আজকেও আমরা খবর জানাচ্ছিলাম যে আন্তর্জাতিক যে সীমারেখা সেটা অতিক্রম করে, লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। আসলে পরবর্তী সেটা থামানোর চেষ্টা করা হয়েছে এবং কিছুটা বন্ধ করা গেছে। আমরা মানে মোটা দাগে এটুকুই বলতে পারি যে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখা, মেরুদণ্ড উঁচু করা, এবং বাংলাদেশ সবার আগে এই ধ্যান ধারণাটা নিয়ে ফরেন পলিসি বা কূটনৈতিক কৌশলগুলো আসলে নির্ধারণ করা, যেটা আসলে ঠিক এই মুহূর্তে নতুন বাংলাদেশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। আমি এই আলাপটা, এই টপিকে এখানে শেষ করি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এনসিপি ইস্যুতে নিশ্চয়ই একটা আলাপ করার সুযোগ হবে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, একাত্তর জানালে আমাদের সঙ্গে থাকবে আশা করি।
সাথে থাকার জন্য ধন্যবাদ। একাত্তর জানালে আমি রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথিরা রয়েছেন। আমি একটু এলাহি নেওয়াজ খান আপনার সঙ্গে আলাপ করতে চাই নতুন একটা বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা আজকে বিকেলের পর থেকে রীতিমতো ঝড় তুলেছে এবং গেল দুদিন ধরে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এরকম পরিস্থিতি হতে পারে। সেটা হচ্ছে জামাত ইসলামের সঙ্গে এনসিপি একটা জোট করবে, প্রায় হয়ে গেছে। রোববার সেটা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বা সোমবারে, এমন একটা বক্তব্য এনসিপির পক্ষ থেকে এসেছে এবং আমরা প্রতিবেদন করেছি। এবং এটার পর সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো এসেছে তাতে বেশিরভাগ মানুষ বিষয়টা আসলে ভালোভাবে নেয়নি। এনসিপি কেন জামাতের সাথে জোট করবে, এবং এটা বলার 24 ঘন্টা পরে আমরা দেখতে পেলাম তাসনিম যারা তিনি পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছেন। একই সঙ্গে নাহিদ ইসলামকে এনসিপির 30 নেতা চিঠিও দিয়েছে। আমি এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা বোধহয় এনসিপির এনসিপির পক্ষ থেকে বক্তব্যটা জানবো। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটা দল যারা জুলাই আন্দোলনে খুব ভালো একজন ভয়েস হিসেবে ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছিল, একটা স্থানে ছিল, তারা দল তৈরি করলো এবং এই পরিণতি হচ্ছে আসলে। দেখেন, এটা তো সবাই তরুণদের একটা দল হিসাবে বিবেচনা করেছে এবং অনেকে এটাকে স্বাগত জানিয়েছে, এটা নতুন দল হিসাবে। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে কোনো সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্বকারীরা ছিল না, কিংবা আদর্শগত একটা অবস্থানও পরিষ্কার ছিল না। সুতরাং এরকম একটা অস্পষ্ট অবস্থান থেকে এই আন্দোলনটা হয়েছে। আর এই আন্দোলনের সঙ্গে আপনার মনে করেন যে লেফট, সেন্ট্রিস্ট, রাইট সবাই যুক্ত ছিল। এটা কিন্তু একমাত্র কোনো রাইটিস্টরা করছে কি এখানে লেফট ছিল না তা না, সবাই করেছে। এই মুভমেন্টে সবার অংশ নিচ্ছে। তাদেরই একটা অংশ থেকে এনসিপি নামক একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনি জানেন যে এটার সাথে আমি যতটুকু বুঝতে পারছি, ওই আন্দোলনের সাথে ততটুকু জেনেছি যে আন্দোলনের সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে বা খুবই সুসংগঠিতভাবে জামাত এবং শিবিরের ছেলেপেলেরা ছিল এবং এনসিপি যারা নেতৃত্ব দিয়েছে তারা তার সঙ্গে যুক্ত হয়ে এই আন্দোলনটা সফল করেছে। সেক্ষেত্রে ওদের সাথে একদল লোকের সখ্যতার একটা ব্যাপার থাকতে পারে, সেটা দল গঠনের পরেও সেই ইনফ্লুয়েন্সটা কাজ করতে পারে। এবার একই সঙ্গে যারা একটুখানি মধ্যপন্থী হিসাবে এই দলের মধ্যে ছিল তারা রিয়াক্টও করতে পারে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই দলটি শুরুতেই এই ধরনের বিষয়গুলি আলটিমেটলি যে ওই যে আদর্শবাদিতার জায়গাটা ফাঁকা ছিল বলে এই ধরনের ঘটনা ঘটছে। একদম স্পষ্ট। আমি কি এটা মানে মন্তব্য নিতে পারি এনসিপি, তাহলে আমরা আলাপ করতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে তিউনিসিয়া যেখানে আরব বসন্ত সূচনা হলো, কিন্তু সে জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে সব থেকে কঠিন একটা ফ্যাসিস্ট সরকার সেখানে বিরাজ করছে। সেটা হলো ওই যে আন্দোলনটা একজন ফেরিওয়ালা, একজন রাস্তার বিক্রেতার থেকে শুরু হয়েছিল, যে প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগে। এটা সাংঘাতিকভাবে তরুণ সমাজকে প্রভাবিত করেছিল, আবেগে তারা রাস্তায় জীবন দিয়েছে। কিন্তু এখন কিন্তু এই যে ভুলগুলির কারণে, তাদের ভুলগুলির কারণে এখন সে জায়গায় সব থেকে ভয়ঙ্কর একজন ফ্যাসিস্ট শাসক আছে। সুতরাং আবার ভুলকে শুধরানোর পলিটিক্স মানে ভুল হবে শুধরাবে। এনসিপি শুরু করেছে, ভুল হতে পারে, কিন্তু তারা ভালো করে জানে শুধরানোর জায়গাগুলি কোথায়। হ্যাঁ, কিন্তু সেটাও তো দেখতে হবে জনাব এলাহি নেওয়াজ খান যে ভুলের মাত্রাটা কেমন, কারণ যেই মাত্রাতে আসলে দলের ভিতরে এরকম এতগুলো ইরোশনটা মানে ভাঙনটা অনেক বড় ধরনের হচ্ছে। আমি একটু আমার মনে হয় এনসিপির নেতারা একটু ব্যাখ্যা দিলে আমরা পরবর্তী কথাগুলি বলতে পারি। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং অ্যাডভোকেট আসিফ হাশেমি পাপে এবং একই সঙ্গে অধ্যাপক হাসাত আলী, আশা করি আপনারা দুজনই আলাউদ্দিন মোহাম্মদের যে বক্তব্য সেটা শুনবেন, কারণ এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করব। আলাউদ্দিন মোহাম্মদ, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে জানতে চাও, এবং বলে রাখি আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে এনসিপির থেকে তাসনিম জারার চলে যাওয়া এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে আমরা পাবলিক রিয়াকশন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, কারণ আপনারা অনেক খবরগুলো, অনেক বক্তব্যগুলো আপনাদের ভেরিফাইড পেজ থেকে জানিয়ে দেন, যে কারণে আপনাদের যারা ফলো করেন, আপনাদের যারা ভক্ত বা আপনাদের যারা অনুরাগী, তারাও আসলে সেগুলো মন্তব্য জানান। দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাই, ঠিক কোন মতাদর্শের মিল থাকার কারণে এনসিপি আসলে জামাতের সঙ্গে জোট বাঁধতে চাইলো, মানে এর পেছনের কারণটা কি? শুধুই কি নির্বাচনে জিততে হবে একটা শক্তি তৈরি করা, নাকি আদর্শগত বা মতাদর্শগত মিল আপনাদের ছিল? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে তাসনিম যারা কথা বলছি, আমরা জানি না আর কোন কোন নারী নেত্রী এই পদত্যাগের ডিসিশনটা নেবেন।
এনসিপি আসলে কি ভাবছে এই প্রেক্ষাপটে? দুটো বিষয় একত্রে। জি, আপনাকে ধন্যবাদ। আলোচনা উপস্থিত আমার সম্মানিত সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন এটা সত্যি যে এনসিপি যেভাবে তৈরি হয়েছে এটা কোনো মতাদর্শিক সংগঠন হিসেবে তৈরি হয় নাই। এটা মূলত বিভিন্ন মতাদর্শিক মানুষকে একত্রিত করে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা গণঅভ্যুত্থানকে ধারণ করে, মূলত শুরুটা সেভাবে হয়েছিল। এখন রাজনৈতিক দল হিসাবে চর্চা করতে গিয়ে সবচেয়ে বড় বিষয় হলো একটা রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান, এখানে আপনার অনেকগুলো মত একসাথে মিলিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন গণতান্ত্রিক ভাবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে, তখন এটা এক্সপেক্টেড যে এই বিষয়গুলোকে সবাই স্বাগত জানাবে। এখন কেউ যদি স্বাগত নাও জানায়, ডিসেন্টও জানায়, এখন সেও স্বাভাবিকভাবে ভিন্নমত রেখেও আপনার সংগঠন করতে পারে। আবার তার স্বাধীনতা আছে যে সংগঠন ছেড়েও দিতে পারে। এটা ব্যক্তির নিজস্ব অভিমত এবং নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার রাজনৈতিকতার বিকাশের একটি পর্যায়। মূলত আপনি যে প্রশ্নটি করলেন যে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে ঠিক কিসের ভিত্তিতে জোটবদ্ধ অথবা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো জোটবদ্ধ হয়নি, হয়তোবা জোটবদ্ধ হবেও না, হয়তো নির্বাচনকালীন একটি আসন আপনার সমঝোতার ব্যাপারে যেতে পারে। এই যে একটা বিষয় আপনি প্রশ্ন করলেন, মূলত আমরা যে সময়ে রাজনীতিতে নেমেছি, আমরা মূলত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ রাজনৈতিক আদর্শ, ধর্ম, বর্ণ, তারপর সামাজিক অবস্থান, ক্লাস নির্বিশেষে এক হয়ে গিয়েছিল এবং সবার মধ্যে একটা পরিচয় ছিল, সবাই বাংলাদেশী, এবং সবার মধ্যে সেই নাগরিক বোধটা ছিল, একটা গণতান্ত্রিক মূল্যবোধ ছিল যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে তারা অংশীদার হবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে কিন্তু আমার মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকও চাকরি ছেড়ে আমরা রাজনীতিতে এসেছি, আরো অনেকে এসেছেন। আলাদা মানে জুলাইয়ের যে প্রেক্ষাপটটা সেটা একদম ভিন্ন একটা প্রেক্ষাপট, কারণ সেখানে আসলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একটা দাবিতেই তারা নেমেছিল, সেখানে কোনো বৈষম্য থাকবে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে নতুন একটা বাংলাদেশ দেখবো, কোনো ফ্যাসিস্ট থাকবে না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু পরবর্তীতে কেউ ধারণাও করতে পারেনি যে তরুণদের একটা সংগঠন তৈরি হয়ে যাবে, এনসিপি তার নাম হবে, শাপলাকলি তার প্রতীক হবে, এবং তারা একটা সময় জামাতের সঙ্গে আসন নিয়ে সমঝোতাও করবে। প্রশ্নটা আসলে এখানে, মানে অনেকে আগে থেকে এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছিল যে এনসিপির মধ্যে হালকা জামাতের ফ্লেভার আছে, এখন তো এই কথার পর একটু বেশি চড়াও হয়ে যেতে পারে, সেটা আবার আপনাদের রাজনীতির পথে আলাদা একটা বাধা তৈরি করতে পারে কিনা? প্রথমত আপনার ওই প্রশ্নের ওই অংশটা আমি একটু জাস্ট অল্প করে বলে দিই। সেটা হলো, আমরা এখন যে রাজনীতি করছি, আমরা যদি গত 1.5 বছরে জামাতের সাথে আমাদের সখ্যতা গড়ে উঠছে কখন, যদি দল হিসেবে দেখেন, দল হিসেবে সখ্যতা গড়ে উঠেছে মূলত যখন ঐকমত্য কমিশনে সংস্কার বিতর্ক জমে উঠলো, তখন আমরা দেখলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে একটা জায়গা অবস্থান নিচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যদি বলেন এনসিপির পাশাপাশি আরো অনেকগুলো দল সংস্কারের প্রশ্নে আরেকটা ভিন্ন জায়গায় চলে গিয়েছে। তখন একই জিনিস পরিলক্ষিত হয়েছে যে জামাত ইসলাম অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলো সংস্কারের যে পোলারাইজড একটা অবস্থানে গিয়েছে, নিম্ন কক্ষে পিয়ার লাগবে কিংবা এটা না হলে ওইটা হবে না, এনসিপি কিন্তু তখন সেই পক্ষে যায় নাই। এনসিপি তার স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে। এনসিপির অবস্থানটা আপনি যদি সংস্কার বিতর্কে দেখেন খুবই প্রচ্ছন্ন এবং স্বতন্ত্র, সেখানে আপনি বলতে পারবেন না এনসিপি কারো ছায়া অথবা এনসিপি আপনার এখানে এই দলগুলোর সাথে জোটবদ্ধভাবে বিতর্ক করছে। এনসিপির প্রতিটা বিতর্কে একটা মেরিট ছিল। এখন এই প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে নির্বাচনকালীন সময় আমরা আসলে কি করতে পারি, প্রথমত আপনি যদি নির্বাচন, যেহেতু এনসিপি করার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনকালীন সময়ে প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব আসন বিশ্লেষণ এবং তার যে আপনার সামগ্রিকভাবে তৃণমূল অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আমরা, এটা সত্য যে আমরা প্রায় 1,500 মানুষের আবেদন পেয়েছি এবং আমরা সেখান থেকে বাছাই করে 125 জনকে আমরা মাঠে পাঠিয়েছি, তাদেরকে মনোনীত করে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে তৃণমূলের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি, যেখানে নির্বাচনের সংস্কৃতি, সেখান থেকে বেশিরভাগ নেতাকর্মীরা ঢাকায় ফিরে এসেছেন এবং বেশিরভাগ জায়গায় তাদেরকে হামলা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে, মানে ইভেন তাদের সাথে নির্বাচনে কাজ করতে, মানে দুটি দলের এত বেশি প্রতাপ যে আপনি যে মিনিমাম আপনার একটা নির্বাচনী প্রচারণা যাবেন, একটা এজেন্ট দিবেন, একটা নির্বাচনী কেন্দ্র পরিচালনা করবেন,
বাস্তবতা হলো যে আমাদের আসলে সেই অবস্থান নেই। তবে আরেকটা বাস্তবতা হলো আমাদের একটা এখানে- পড়াশোনার সমর্থন আছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি ওটা হলো একটু সমর্থন একটু একটু ভিত্তি যদি আছে। একটু যদি একটা বিষয় একটু স্পষ্ট করেন, মানে একটা সময় এটা মনে করা হচ্ছিল যে এনসিপি বোধহয় বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করে এই আসন সমঝোতা বলুন, জোট বলুন, এরকম একটা কিছু হতে পারে। আবার পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে জামাতের সঙ্গে আসন বন্টন, মানে তখনই তো একটা প্রশ্নটা ওঠে যে এনসিপির আসলে আদর্শিক জায়গাটা কি, মানে তারা আসলে কোন জায়গাটা আসলে ধরে রাখছে, একটু যদি না, স্পষ্ট। প্রথমত এনসিপি একেবারে পুরোপুরি একটা মধ্যপন্থী আদর্শের মধ্যে এখনো আছে। এনসিপির নির্বাচনকালীন যে সমঝোতা অথবা আলাপ, জি। এই আলাপে আপনার যে দুইদলীয় পজিশন বিএনপি অথবা জামাত, উই আর ওকে, বিকজ আমরা এটা জানি স্পষ্টভাবেই নির্বাচনের রাজনীতিতে এই মুহূর্তে এটা আমাদের রাজনৈতিক জোট নয়, এটা আদর্শিক জোট নয়। এবং আমরা এটা 15 দিন 1 মাস আগেও আমরা জামাতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছি, বিএনপির অবস্থানের সমালোচনা করেছি, আমাদের মধ্যকার যে বিচ্যুতি আছে সেগুলো সমালোচনা করেছি, ভবিষ্যতেও করে যাব। এখন নির্বাচনের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনকে সামনে রেখে আমরা মাঠের বিবেচনা দেখেছি যে এ বি, এই যে একটা পজিশন, একটা ইকুয়েশন যে এ জিতবে অথবা বি জিতবে, বেশিরভাগ জায়গায় এনসিপি সি এর জায়গায় আছে। আমরা কিছু জায়গায় একেবারে খুব পরিকল্পিত ভাবে আমরা চাচ্ছি যে আমরা কিছু জায়গা অন্তত এর পাশাপাশি বি এর জায়গায় চলে আসি, যাতে আমাদের মিনিমাম কিছু আসনে জেতার সম্ভাবনা তৈরি হয়। এটা নির্বাচনী কৌশল বুঝতে বলতে পারছি। পারেন। আপনি আসলে হ্যাঁ, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি আসলে খুব খুব চমৎকার করে বিষয়গুলো ব্যাখ্যা করছেন। একটা ছোট্ট বিষয়ে আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। এনসিপিকে যে 30 নেতার চিঠি, অর্থাৎ নাহিদ ইসলামকে এনসিপি যে 30 নেতার চিঠি দিয়েছে, সেখানে একটা অংশে এরকম ছিল যে জামাতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের, মানে এনসিপি দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আসন কি এতটা জরুরি যে এই সাংঘর্ষিক জায়গাটা বাদ দিয়ে আসন নিয়ে সমঝোতা করতে হবে এই দলটার সাথে? না, এই প্রশ্নটা অবান্তর। প্রথমত আপনি যখন নির্বাচনে নেমেছেন, আপনি কিন্তু নির্বাচনে জেতার জন্য নির্বাচনে নামবেন খুব স্বাভাবিকভাবেই। আমরা যদি এইরকম করি তাহলে আয়নাঘরে যে বন্দী ছিলেন আপনার ব্যারিস্টার আরমান, তার বিরুদ্ধে তারই মানবাধিকারের জন্য যিনি দীর্ঘদিন লড়েছেন মায়ের ডাকের তুলিয়াপু, তারা কিন্তু নির্বাচনের মুখোমুখি দাঁড়াতে পারতেন না। তো আমরা যে নির্বাচনটাকে পুরোপুরি আপনি নির্বাচন হিসেবে দেখতে হবে। নির্বাচনে আমরা মানে এখানে কোনো আদর্শ থাকবে না, মানে জেতাটাই এখানে মূল লক্ষ্য। ডেফিনেটলি যতটা মূল লক্ষ্য। আপনি আদর্শটা কোন জায়গায় আপনি বলেন আদর্শ কম্প্রোমাইজ হবে, কেন কম্প্রোমাইজ হবে? আপনি বলছেন যে হ্যাঁ, তারা যারা এই বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতি কিন্তু আমরাও ধারণ করি। এটা এমন না ধরুন আমি আলাউদ্দিন ব্যক্তি আমি বলছি এটা সত্য না, এটা সত্য। বাট এট দ্য সেম টাইম নির্বাচনের যে বাস্তবতা আমার মনে হয়েছে আমার যে নির্বাচনটা যুদ্ধক্ষেত্রের মতো। আমার কমান্ডার নির্বাচনের জন্য তার যে প্রার্থীরা আছে, যে প্রার্থীরা মাঠে যাবেন, আপনি বলেন যে 30 জন আছেন, 30 জনের ভিতরে আমার জানা মতে এখানে 5 থেকে 6 জন প্রার্থী আছেন। আপনি বাকি প্রার্থীদের 125 জনের সাথে আলাপ আলোচনা করেছেন আহ্বায়ক, আমরা আলাপ করেছি, ইসি কমিটিতে আলাপ হয়েছে, সবাই একটা জায়গায় খুব ক্লিয়ার হয়েছে যে আমাদের বর্তমান বাস্তবতায় সত্যিকার অর্থে মাঠের রাজনীতিতে গিয়ে টিকে থাকা কঠিন। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেটা বলছেন যে তাহলে মাঠের রাজনীতি আমরা করে যাব। ভাই, মাঠের রাজনীতি করে যাব। আপনি যখন রাজনীতিতে নেমেছেন আপনার প্রতিপক্ষ আছে, এখানে দেখেন বিএনপি, জামাত ইসলামী, আলাউদ্দিন মোহাম্মদ, এতগুলো প্রতিপক্ষের মধ্যে থেকে আপনি কিভাবে আপনার রাজনীতি আপনি মানে প্রতিটা বিষয় এত চমৎকার করে ব্যাখ্যা করছেন, সেটা আসলে আবার আরো কিছু জানতে ইচ্ছা করছেন। আমি বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে ছোট একটা প্রশ্ন করে রাখতে চাই, যাতে করে পরবর্তীতে সেখানে আলাপটা শুরু করতে পারি। সেটা হচ্ছে নির্বাচনে জিততেই হবে, আদর্শিক জায়গাটা। হ্যাঁ, আমি নিশ্চয়ই আলাউদ্দিন সাহেবকে আপনারাও প্রশ্ন করতে পারবেন। সেটা হচ্ছে যে নির্বাচনে জিততেই হবে, এর জন্য যে কোনো দলের সাথে জোট তৈরি করাই যাবে, করতেই হবে, বা এরকম করলে কোনো সমস্যা নেই, যদি এরকম মাইন্ডসেট থাকে তাহলে সেই দলটা কি কখনো তৃতীয় শক্তি হিসেবে উত্থান করতে পারে? মানে এই প্রশ্নটা রেখে গেলাম, আমি বিরতির পরে এসে নিশ্চয়ই আলাপটা করবো। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি 71 জার্নালে, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন। আবার আমন্ত্রণ জানাচ্ছি 71 জার্নালে। এবং দর্শক, সকালবেলা ঘুম থেকে উঠে যে পত্রিকাটা হাতে পাবেন, সেখানে কিছু শিরোনাম আগে ভাগে একটু জানিয়ে রাখতে চাই। সামনে দৈনিক যুগান্তর দেখতে পাচ্ছি, তারেক রহমানের যে ওসমান হাদির কবর জিয়ারত করার যে মুহূর্তটা ছবি, সেটা শিরোনামে আছে। তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হবেন সে খবরটাও রয়েছে। আমাদের সময় তারেক রহমানের খবর তো আছেই। এমপি হতে বড় দলে যোগ, বিলুপ্তির পথে ছোট দল, একটা বিশেষ প্রতিবেদন তাদের বিশ্লেষণ নিয়ে।
বণিক বার্তা, এখানে তাসনিম জাহরা এবং সামান্তা শারমিনের ইনসাইটে ছবি দেখতে পাচ্ছি। জামাতের সঙ্গে জোট চান না এনসিপি 30 নেতা, যে চিঠিটা দেওয়া হয়েছে নিশ্চয়ই এনসিপি হয়তো বিষয়টি নিয়ে ভাববে, পরবর্তীতে হয়তো আমরা আপডেটও পাবো। এই খবরটা বণিক বার্তা শিরোনামে আছে। দৈনিক ইনকিলাব, তারেক রহমানের যে ভোটার আইডি কার্ড পাওয়ার যে ধাপটা, সেই ধাপের কিছু ছবি যেখানে তিনি বায়োমেট্রিক ভেরিফিকেশনের ধাপগুলো পূরণ করছেন। পাশাপাশি আমরা শাহবাগের কিছু চিত্র দেখতে পাচ্ছি। সংবাদ প্রতিদিন, ইসির প্রাপ্তবয়স্ক কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে এমন একটি মন্তব্য আসলে ইসি সচিবের, তার বরাদ্দে এই প্রতিবেদন তৈরি করা। শহীদ হাদি, কোকো এবং পিলখানায় কবর জিয়ারত তারেক রহমানের খবরটা রয়েছে এখানে। টাইমে আমরা দেখতে পাচ্ছি এখানেও মূলত তারেক রহমানের খবর সহ এবং যা যা ঘটেছে দিনের সেই খবরগুলো আপনারা দেখতে পাবেন। আমরা মোটামুটিভাবে জেনে নিলাম। আমরা এবার আবারও আলাপে যেতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আমাদের সঙ্গে আছেন। বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম, আমি আসলে নতুন কোনো প্রশ্ন যুক্ত করতে চাই না, বরঞ্চ আমি অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া আপনার কাছে আসতে চাই। তরুণ নেতা আলাউদ্দিন মোহাম্মদ খুব চমৎকার করে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। যদি আপনি কিছু জানতে চান তার বক্তব্য থেকেই যদি কোনো প্রশ্ন মাথায় আসে খুব সংক্ষেপে সেটা করতে পারেন। আমার প্রশ্নটি উত্তর দেওয়ার আগ্রহটা খুব বেশি, কারণ এনসিপি যারা করছেন বয়সে অনেক ছোটর কারণে ৭১ মুক্তিযুদ্ধ তারা দেখেনি, ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ওনারা দেখেননি। ওনারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তারা। আজকে দুর্ভাগ্যজনক আমার শুনতে হয় যে জামাত ইসলামের মতো একটা সংগঠনের সঙ্গে তারা জোট করা নিয়ে ভাবছে। তো যে সমস্ত তরুণীরা শিক্ষিত এবং সুচিন্তার অধিকারী, তারা যে ওইখান থেকে পদত্যাগ করে বেড়ে আসবে, এটাই হচ্ছে বাস্তবতা এবং এটা সঠিক একটা সিদ্ধান্ত। রাজনীতিতে ভোট যদি একটা পাই, একটা ভোটই ধরে নিতে হবে ভালোবাসার ভোট। এজেন্ট যদি দিতে না পারি, সরকার ওই একটা ভোটকে অ্যাডভোকেট পাপিয়া, যদি কেউ এই প্রশ্নটা করে, অ্যাডভোকেট পাপিয়া যদি কেউ এই প্রশ্নটা করে, মানে এর কি উত্তরটা আমরা দেব অন্তত, সেটা হচ্ছে যে জামাত নিবন্ধিত দল এবং তারা রাজনীতি করছে, এখন তারা যেহেতু রাজনীতি করছে তাদের সঙ্গে জোট করতে বাধা কোথায়? যদি এই প্রশ্নটা করে, বাধা বিবাদের ব্যাপার অবশ্যই তাদের চেতনা, দর্শন, এগুলোর বাধা তো আছেই। তারপর দেখেন কয়েকদিন আগে গোলাম পরোয়ার সাহেবের যে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, নাহিদ ইসলামকে উপলক্ষ করে বলছে যে জন্মদাতা বাবার সাথে এরকম ব্যবহার করো, আমরা যে জন্ম দিয়েছি তোমাদের ভুলে গেছো। সেই বডি ল্যাঙ্গুয়েজটা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এনসিপির সাথে কি জামাতের জোট কখনো হয়? রাজনৈতিকভাবে নির্বাচনী জোট যে কোনো সংগঠনের সাথে হয়, সেটা ঠিক আছে, কিন্তু নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে আজকে জামাত ইসলামের সাথে কোনো দলের জোট হওয়াটা আমি যথার্থ মনে করি না। এবং আধুনিক চিন্তা চেতনার ধারক বাহক এবং যারা নতুন বাংলাদেশের বন্দোবস্তের কথা সবসময় বলে আসছে, তাদের একঝাঁক তরুণ তরুণী পদত্যাগ করে বেড়ে এসে স্বতন্ত্রই দাঁড়াক, 10টা ভোট পাক, 5টা ভোট পাক। আপনি আপনার বক্তব্যটা স্পষ্ট করেছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে কার কাছে? আলাউদ্দিন আহমেদ এবং বোথ, আচ্ছা, এই পাপিয়া ম্যাডামের কাছে। সেটা হলো যে এই যে এনসিপির জামাতের সঙ্গে নির্বাচনের সিট ভাগাভাগিকে কেন্দ্র করে যে ধরনের সমালোচনা সামনে চলে আসছে, এটা অনেকটা ঠিক আওয়ামী লীগের ন্যারেটিভের মতোই ব্যাপারটা, ন্যারেটিভের মতো যে জামাত মানে মুক্তিযুদ্ধের চেতনা, হ্যান ইত্যাদি। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যদি এরকম হয়, ঠিক এটাকে যদি আদর্শ হিসাবে আমরা ধরে নিচ্ছি এবং আওয়ামী লীগ একই কথা বলে, সেক্ষেত্রে কি এটা হতে পারে যে আওয়ামী লীগ এর সাথে জোট হলে, একটা ফ্যাসিস্ট সরকারের সাথে জোট হলে সেটা হবে, একটা সঠিক জায়গায় যাওয়া যাবে? আচ্ছা, এটা আসলে যদি কখনো আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায় তখন এই প্রশ্নটা আমরা সব শান্তি পারবো। আমার হাতে যেহেতু সময়টা কম, আমি প্রত্যেকটা প্রশ্ন একটু নিতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আপনি যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনি আলাউদ্দিন মোহাম্মদকে করতে পারেন, আমি চেষ্টা করবো আলাউদ্দিন মোহাম্মদকে দিই। আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। জি, ওনাদের মূল আদর্শের জায়গা হলো নির্বাচনে বিজয়ী হওয়া। অতএব একজন মানুষের যখন মূল লক্ষ্য হয় নির্বাচনে বিজয়ী হওয়া, তখন তাকে প্রশ্ন করা না করা একেবারেই অমূলক আর কি। বরং আমার সেই ডিবেট নাই। আমি সাংবাদিক বন্ধুদের সাথে আমি একমত যে যদি জামাতের সাথে যদি বিএনপি ঐক্যমত্য গেলে যদি সমস্যা না হয়, তাহলে এনসিপি গেলে সমস্যা হবে কেন? এটা হলো আমার একটা যৌক্তিক প্রশ্ন। আমি তো মনে করি যে বিএনপির জন্য এটা ভালো হলো পাপিয়া আপা, যে অন্তত ইনসাফের ব্যাপার আছে। যারা পাকিস্তান জিন্দাবাদ বলে আর এরা বাংলাদেশ জিন্দাবাদ বলে, এটা হয়?
পাপি আপা আমি শেষ করি আমি বলতে চাই, তারা যে নতুন বন্দোবস্তের স্লোগান দিয়ে একটা জাতির মধ্যে যে এক ধরনের কি বলবো যে ভাইব তৈরি করেছিল, সেটার অপমৃত্যু তারা নিজেরা করলো। এটার জন্য আমার কষ্ট হচ্ছে। যেদিন এনসিপির জন্ম হয়েছিল, নতুন বন্দোবস্তের কথা বলেছিল, আমাদের সন্তানদের শুভকামনা করেছিলাম টেলিভিশন টকশোর মধ্য দিয়ে। আজকে সেই সম্ভাবনাটা নিজেরা বিষ পান করে আত্মহত্যা করলো। এবং নিজেরা যদি আত্মহত্যা করে, সেখান থেকে তো তাদেরকে বাঁচানোর তো কিছু নাই। এবং তারা স্পষ্ট করেছে আলাউদ্দিন সাহেব যে নির্বাচনে জেতার জন্য এই ঐক্য। আমি শুধু ওনাকে এতটুকু বলবো যে তাসনিম যারা আজকে যে পোস্টটা দিয়েছে, সেই পোস্টের নিচের যে জনগণের যে কমেন্টটা, সেই কমেন্টটা যদি উনি দেখে আসেন, তাহলে বোধহয় কালকে ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার একটি সহায়ক ভূমিকাও পালন করতে পারে। এটা একটু দেখা আসার জন্য অনুরোধ করবো। একদম স্পষ্ট। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ, আমি শিক্ষক হিসাবে একটু আশাহত হলাম যে আমার সন্তানরা যে নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বললেন, যে সংস্কৃতির কথা বললেন, সেই জায়গাটা আরেকবার নতুন করে বাংলাদেশে হোঁচট খেলো। একদম। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার বক্তব্যটা নিই। প্রথমত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এনসিপির যে তরুণরা আছেন, সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, যারা রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, তারা আসলে তাদেরকে ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে বিভিন্ন রকমের আশাহতের কথা বলেন। আপনি কি আপনার ওই জায়গাটা একটু পরিষ্কার করবেন যে শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য যে কোনো জোট আমরা করতে পারি, এই ন্যারেটিভটা কি আসলে ঠিক? মানে আপনি এই বক্তব্যটা যদি একটু পরিষ্কার করেন, কারণ বোধহয় পরিষ্কার করার সুযোগ আছে। প্রথমত আমি খুব স্পষ্টভাবে বলেছি এবং আমার বিজ্ঞ আলোচক এটা বলেছেন যে ইয়েস, নির্বাচনে নেমেছি, জেতার জন্য নেমেছি, অসম্ভব। এটা আমি হারবো, নির্বাচন নামবো নাকি? আপনি এটা আমাকে আদর্শের কথা বলবেন, আপনি নির্বাচন নামেন, জনগণের সাথে পরিচিত হয়ে আসেন, পর কর্মীদেরকে মাঠে ছেড়ে দিয়ে আসবো, মায়ের বুড়ো খাবে, এটা তো হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে বিএনপি না ভোট ক্যাম্পেইন করেছিল না? মনে আছে আপনাদের? পরে জনগণের চাপে বিএনপি সেই পোস্ট সরিয়ে দিয়েছে। কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ, এই পুরনো রেফারেন্সগুলো সামনে আনলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে হবে? মানে আমরা তো রেফারেন্স পুরনো দিচ্ছি। আমাদের এই নির্বাচন, জুলাইয়ের নির্বাচন, জুলাইয়ের সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে হার নির্বাচন। এটা জামাত যদি বলেন যে জামাত রাজনীতি করবে না, তাহলে করবে না, ব্যাস। যারা হায়ের পক্ষে, যারা গণভোটকে জিতিয়ে আনা, সংস্কারকে জিতিয়ে আনা পক্ষে রাজনীতি করবে সুস্পষ্ট ভাবে, তাদের সাথে আমরা নির্বাচনে জোট করব। আপনি বলছেন যে গত 1.5 বছর ঐকমত্য কমিশনের সবগুলো রাজনৈতিক দলকে নাস্তানাবুদ করে ফেলেছে বিএনপি, যে তারা এটা চায় না, তারা রাজি হয়েছে 1 মাস 2 মাস 3 মাস পরে একটা বক্তব্য রাজি হয়েছে। গণভোটের প্রশ্ন তারা সুস্পষ্ট বলে দিয়েছে কিসের গণভোট। এখানে ছোট করে আরেকটা বিষয় একটু বলি। শেষ করতে দেন, শেষ করবেন। আমি খালি একটা বিষয় একটু যুক্ত করি। বিপক্ষে সুস্পষ্টভাবে অবস্থান রাখার পর আপনি কেন প্রত্যাশা করছেন যে আপনার সাথে আমরা জোট করতে যাব? আচ্ছা, আমি বলি আলাউদ্দিন মোহাম্মদ, এখানে বিএনপি নাই। আমি আপনাকে বলি, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা বের হয়েছেন, আমরা খুব আনন্দিত। আমরা খপ্পরে ঢুকি নাই, আমরা 15 বছর। আলাউদ্দিন মোহাম্মদ, এখানে ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই আলাউদ্দিন মোহাম্মদ। আমি আলাপটা শেষ করব, একেবারে হাতে আর মিনিট 3 সময় আছে। ভয় পাচ্ছে আরেকজন হয়তো ন্যাংটা হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। আমরা ন্যাংটা না, আমাদের আদর্শ হচ্ছে, আমাদের জুলাই আছে। আমরা প্রতিটা তরুণ গণভোটকে ধারণ করে রাজনীতি করতে এসেছি। আলাউদ্দিন মোহাম্মদ, আমি আলোচনাটা শেষ করি। হাতে আর মিনিট খানিকের সময় আছে। ছোট করে একটা বিষয় একটু। হ্যাঁ, অ্যাডভোকেট পাপিয়া, আমি আসবো প্রয়োজনে, আজ নয়তো অন্যদিন, কারণ আজকে একেবারে সময়টা নেই। আলাউদ্দিন মোহাম্মদ, ছোট্ট করে একটা বিষয় একটু বলি। মানে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। এনসিপি নির্বাচনে যখন গঠন হয়, এনসিপি অনেকের প্রত্যাশা সেটা, এবং বিএনপি যাকে বলছেন, তারা কিন্তু সাধুবাদ জানিয়েছিল যে তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। জেতাবে আপনাদেরকে কে? ভোটাররা তো, তাই না? তার মানে ভোটারদেরকে তো ইমপ্রেস করতে হবে। তারাই যদি আপনাদের কথা শুনে আহত হয় যে এমন এনসিপি তো আমরা চাই নাই, তাহলে কিভাবে সেই জয়টা সম্ভব? ছোট্ট করে একটু উত্তরটা দেবেন, তারপরে আমি আলাপটা শেষ করব। জি, ছোট্ট করে উত্তরটা হলো, সোশ্যাল মিডিয়ার রাজনীতি নয়, শাহবাগের রাজনীতি নয়, ঢাকা শহর রাজনীতি নয়। আপনাকে বাস্তবতা বুঝতে হবে। নির্বাচনের বাস্তবতা হলো তৃণমূল থেকে উঠে আসে যে ভয়েস, সেটা তারেক রহমান অস্বীকার করতে পারেন নাই। এই জন্য তিনি জামাতের চেয়ে কট্টর সংগঠন জমিয়তে উলামাকে 4টা আসন ছেড়ে দিচ্ছে জাতির মঞ্চে, যাদের অফিসে কোনো নারী ঢুকতে পারে না। আমি জামাতের সাথে, আমরা তো কোনো জোটও করছি না, জামাতকে আমরা আমাদের প্রতীকও দিচ্ছি না, আমরা আমাদের প্রতীক নির্বাচন করছি, আমরা কারো প্রতীক খেয়ে দিচ্ছি না, আমরা বিলীন হয়ে যাচ্ছি না। আপনি এতগুলো দিককে বাদ দিয়ে আপনি শুধুমাত্র আপনারা একটা জায়গা থেকে ধরে নিয়েছেন জামাতের সাথে গেলে শেষ। আর ভাই, জামাতের সাথে গেলে বিএনপি চ্যালেঞ্জ ফিল করলে বিএনপির কথা
আমি কেন শুনবো? আমি বিএনপি আমার শুভাকাঙ্ক্ষী নয়, বিএনপি এই মুহূর্তে নির্বাচনী মাঠে আমার প্রতিপক্ষ, আমি প্রতিপক্ষকে প্রতিপক্ষের মতো ডিল করবো। আমাকে আদৌ কিন্তু এনসিপির যে 30 জন নেতা যে চিঠিটা দিলেন সেই চিঠির উত্তরটা কি আসলে এনসিপি আপনি যেভাবে বললেন সেভাবেই দেবে নাকি বিবেচনা করবে শব্দটা প্রয়োগ করবে? দেখেন, এনসিপি 30 জন নেতার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট আছে। একই সাথে এনসিপির 184 জন যে বাকি নেতৃবৃন্দ আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা বললে তাদের প্রতি আপনার রেসপেক্ট থাকবে না? অবশ্যই তাদের সাথে রেসপেক্ট আছে, তাদেরকে আমরা আলোচনা এঙ্গেজ করতে চাই, তাদের সাথে বসতে চাই। লাস্ট কথাটা হলো, আমাদের লাস্ট ইসি মিটিং এ সর্বসম্মতভাবে 2 জন মাত্র ভেটু দিয়েছিল এই জোটে যাওয়া যাবে না। কিন্তু এই মিটিং এ যারা নীরব ছিল তারা পরদিন আলাদা জোট করে সেখানে বলছে তারা আসলে এই জোটের বিপক্ষ অবস্থান নিচ্ছে ফেসবুকে পাবলিকলি। দেখেন, আমাদের রাজনীতিতে অনেক আপনার সীমাবদ্ধতা আছে। তরুণদেরকে রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। তরুণরা আজকে মনে হচ্ছে একটা জিনিস হুমসিকিলি করে, একটা রাজনীতি না, এটা প্রতিষ্ঠান, রেসপেক্ট করতে হবে। আপনি একজন আহ্বায়ককে দায়িত্ব দিয়েছেন দলের প্রধানের। আসলে আলাউদ্দিন মোহাম্মদ, আমি আসলে কয়েকটা বিষয় জানার চেষ্টা করছিলাম এবং কিছু কিছু বক্তব্য নিয়ে আসলে দীর্ঘ আলাপ করার সুযোগ থাকতো। তারপরও রাজনীতির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক সহনশীলতা এবং আদর্শতা একটা বড় জায়গা। কিন্তু নির্বাচনে জেতার জন্য সব কিছু করতে হবে, বোধহয় এই ন্যারেটিভটা আরেকবার বিবেচনা করার সুযোগ আছে। তারপরও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি আপনাকে কথা দিলাম আলাউদ্দিন মোহাম্মদ, সামনের কোনো আয়োজনে আবারও আপনার সঙ্গে কথা হবে। আপনি কি কিছু বলবেন 1 মিনিটের মধ্যে? তাহলে আলাউদ্দিন মোহাম্মদ 1 মিনিটের মধ্যে। আমি যে বিষয়টা বলছিলাম যে নির্বাচনে জেতার জন্য সব ছেড়ে দিচ্ছে, এটা না। আমি বলছি নির্বাচনে যখন নামবো, জেতার জন্য নামবো। আপনি এটাকে প্রশ্ন করছেন কেন? আমি জিতবো না, আমি কেন জেতার জন্য চেষ্টা করবো না? আপনি স্পষ্ট করেছেন, একেবারেই সময় কম। আপনি তো বলছেন যে মার্কে অনেক ধন্যবাদ এবং সত্যি সময়টা অনেক কম হয়ে গেল আজকে। আপনার কাছেও কৃতজ্ঞ এবং দুঃখ প্রকাশ করছি, কারণ শেষ মন্তব্যটা নিতে পারলে ভালো হতো। দর্শক, এই ছিল আজকের 71 জানালা আয়োজন। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে, আমাদের সঙ্গে থাকবেন।